স্বাগতম সবাইকে। আপনারা শুনছেন বেঙ্গল আফটার ডার্ক। আমাদের আজকের আয়োজন লেখক মোহাম্মদ জাফর ইকবালের লেখা ছোট গল্প চক্র। মাঝরাতে হঠাৎ কি খেয়াল হলো, নিতু বলল, আয় চক্রে বসি। সাথে সাথে সবাই হৈ হৈ করে বলল, চল চল বসি। গরমের ছুটির শেষে মাত্র সবাই হোস্টেলে ফিরে এসেছে। ক্লাসের চাপ এখনো পুরোপুরি চেপে বসেনি। প্রতি রাতেই সবাই বসে গল্পগুজব করতে করতে রাত গভীর করে ফেলে। ছুটিতে কি হয়েছে সেটা নিয়ে সবারই কিছু না কিছু বলার আছে। অতি সাধারণ ঘটনা, সেটা শুনেই সবাই হেসে কুটি কুটি হয়। গরমের ছুটিতে মৌসুমী নামের মেয়েটিরই শুধুমাত্র সত্যিকার অর্থে বলার মতো একটা ঘটনা আছে। তার দূর সম্পর্কের এক চাচা বেড়াতে এসে সবাইকে নিয়ে চক্রে বসে মৃত আত্মাদের ডেকে এনেছিলেন। চক্রে বসা মানুষদের ওপর আশ্রয় নিয়ে মৃত আত্মারা কথাবার্তা বলেছে। মৌসুমীর নিজের চোখে দেখা ঘটনা অবিশ্বাস করার উপায় নেই। ঘনিষ্ঠ বান্ধবীদের আড্ডায় গল্পটি এর মাঝে অনেকবার শোনা হয়ে গেছে এবং আজ রাতে ঠিক যখন আড্ডা ভাঙার সময় এসেছে তখন নিতু এই চক্রে বসার প্রস্তাবটি করেছে। শাহানা দুর্বলভাবে একটু আপত্তি করল, বলল, কিন্তু কিভাবে চক্রে বসতে হয় আমরা তো জানি না। নিতু বলল, কে বলেছে জানি না? মৌসুমী আমাদের বলল না। কথাটি সত্যি। কিভাবে চক্রে বসতে হয় বিষয়টা মৌসুমী এর মাঝে বেশ কয়েকবার সবার কাছে বর্ণনা করে ফেলেছে। ভীতু প্রকৃতির কয়েকজন মেয়ে তারপরেও দুর্বলভাবে একটু আপত্তি করল, কিন্তু অন্যদের প্রবল উৎসাহে সেই আপত্তির জায়গা করতে পারল না। তাই কিছুক্ষণের মাঝে নওরিনের রুমের খাটগুলো পিছনে ঠেলে জায়গা করা হলো। টেবিল ধাক্কা দিয়ে কোনায় সরিয়ে নেওয়া হলো। চেয়ারগুলো ঘর থেকে বের করা হলো এবং ঘরের মেঝেতে একটি বড় চাদর বিছিয়ে সবাই গোল হয়ে বসল। ঘরের আলো নিভিয়ে ছোট একটা পিরিচে একটা মোমবাতি জ্বালিয়ে নেওয়া হয়েছে। মোমবাতির আলোর কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, বেশ সহজেই ঘরের ভেতর কেমন যেন একটা ছমছমে আবহাওয়া তৈরি হয়ে গেল। নিতু বলল, সবাই সামনে হাত রাখ, একজনের বাম হাতের উপর আরেকজনের ডান হাত। তাই না রে মৌসুমী? মৌসুমী মাথা নাড়ল। শাহানা জিজ্ঞেস করল, এখন কি করব? মৌসুমী বলল, চোখ বন্ধ করে মৃত মানুষের কথা ভাবতে থাক। শাহানা বলল, কোন মৃত মানুষের কথা ভাববো? নিতু ধমক দিয়ে বলল, তোর যাকে ইচ্ছা ভাব, কিন্তু ভাব। শাহানা আবার বলল, আমি মরা মানুষের কথা ভাবতে পারবো না, আমার ভয় করে। ভয় করলে চুপ করে বসে থাক, অন্যদের ডিস্টার্ব করবি না। মোমবাতি নিভিয়ে দিতেই ঘরের ভেতর একটা আবঝা অন্ধকার নেমে আসে। সাথে সাথে শাহানা হাত ছেড়ে দিয়ে বলে, না না ভাই, আমি বসবো না, আমার ভয় করে। নিতু ধমক দিয়ে বলল, এতগুলো মানুষ বসে আছে, তার মাঝে তোর ভয়টা কিসের? শাহানা যুক্তিতর্কের মাঝে গেল না, উঠে দাঁড়িয়ে বলল, আমি বসবো না বাবা, আমি যাই, আমার এসব ভালো লাগে না। সত্যি সত্যি শাহানা দরজা খুলে বেরিয়ে যায়। নিতু পেছন থেকে বলল, দাঁড়া, আগে প্রেতাত্মারা আসুক, আমরা যদি তাদেরকে তোর ঘরে না পাঠাই। শাহানা চলে যাওয়ার পর অন্যরা খানিকক্ষণ শাহানাকে নিয়ে গজগজ করে আবার চক্রে বসে পড়ে। একজনের হাতের উপর অন্যজন হাত রেখে তারা মৃত মানুষের কথা ভাবতে থাকে। ঘর অন্ধকার, সবার চোখ বন্ধ এবং মাথা নিচু। দেখতে দেখতে ঘরের ভেতর এক ধরনের আধিভৌতিক পরিবেশ তৈরি হয়ে যায়। মৌসুমীর গল্পে চক্রে বসার বিষয়টা যেরকম ভাবগম্ভীর এবং চমকপ্রদ ছিল, এখানে অবশ্যই মোটেও সেটা এরকম হলো না। যারা বসেছে তাদের মাঝে মিতুলের একটু হাসির রোগ আছে এবং দেখা গেল কিছুক্ষণের মাঝেই সে হাসতে শুরুও করে দিয়েছে।
হাসিটা গোপন রাখার জন্য সে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তার শরীর কাঁপতে থাকে এবং মাঝে মাঝেই মুখ থেকে বিদঘুটে একটা দুটো হাসির শব্দ বেরিয়ে আসে। মাঝরাত্রিতে চক্রে বসে মেয়েরা দ্বিতীয় একটা জিনিস আবিষ্কার করল। সেটা হচ্ছে হাসি অত্যন্ত সংক্রামক একটা রোগ, এবং মিতুলের দেখা দেখি নাজু, নওরিন আর সাথী দিয়ে শুরু করে একটু পরে নিতু আর মৌসুমীর মতো এক দুইজন সিরিয়াস মেয়ে ছাড়া অন্য সবাই গা দুলিয়ে হাসতে শুরু করেছে। মৃত আত্মারা নিশ্চয়ই কৌতুকপ্রিয় মেয়েদের মাঝে আসতে পছন্দ করেন না, তাই ঘণ্টাখানেক পরে সবাই আবিষ্কার করল রাত গভীর থেকে গভীরতর হয়েছে, কিন্তু তাদের কেউ মিডিয়াম হয়ে কোনো আত্মাকে আনতে পারেনি। মৌসুমী বিরক্ত হয়ে বলল, অনেক হয়েছে, এখন শেষ কর। নিতু বলল, তোদের দিয়ে কিচ্ছু হবে না, চক্রে বসেও শুধু ফ্যাসফ্যাস করে হাসিস। মৌসুমী বলল, এটা মোটেও হাসির ব্যাপার না, এটা খুব সিরিয়াস একটা ব্যাপার। মিতুল হাসি চেপে বলল, হাসি উঠে গেলে আমি কি করব? নিতু রেগে বলল, হাসি উঠে গেলে এরকম জায়গায় আসবি না, বের হ, এক্ষুনি চলে যা। মৌসুমী বলল, আমার চাচা বলেছে চক্রে মৃত আত্মা আনার পর ঠাট্টা তামাশা করলে আত্মার কষ্ট হয়। মিতুল বলল, তাহলে মৃত আত্মা না এলে জীবন্ত আত্মা আনলেই হয়। নিতু এরপর জবাব দিল, জীবন্ত আত্মাটা আবার কি জিনিস? যার উত্তরে মিতুল আবার বলল, যে মানুষ মারা যায় নাই তার আত্মা। জীবন্ত মানুষের আত্মা আনার পুরো ব্যাপারটি মিতুলের কাছে খুব হাস্যকর মনে হলো, এবং সেটা কল্পনা করে সে হিহি করে হাসতে থাকলো। নওরিন বলল, আচ্ছা মিতুল তো ঠিকই বলেছে, চক্রে বসে যদি জীবন্ত মানুষের আত্মা আনার চেষ্টা করি তাহলে কি হবে? মৌসুমী বিরক্ত হয়ে বলল, ফাজলামো করবি না প্লিজ, চক্রে বসে ডাকা হয় মৃতদের আত্মাদের, আমরা ডাকবো জীবন্ত মানুষের আত্মাদের। মিতুল হঠাৎ হাসি থামিয়ে বলল, আয় আমরা এক্সপেরিমেন্টটা করে ফেলি, চক্রে বসে আমরা শাহানাকে ডাকি, দেখি এই ভিতর ডিমটার ঘুম ভেঙে যায় কিনা। মৌসুমী বলল, দেখ, চক্র ব্যাপারটা হাসি তামাশার না, এটা খুব সিরিয়াস ব্যাপার, এটা নিয়ে ফাজলামো করবি না প্লিজ। আমরা ফাজলামো করেছি কে বলল? মিতুল বলল, আমরা একটা এক্সপেরিমেন্ট করছি, মৃত মানুষের আত্মাকে না ডেকে জীবন্ত মানুষের আত্মাকে ডাকছি। জীবন্ত মানুষকে পরে জিজ্ঞেস করব সে কিছু টের পেয়েছে কিনা। খানিকক্ষণ এটা নিয়ে তর্ক বিতর্ক হলো, এবং শেষ পর্যন্ত সবাই আবার চক্রে বসতে রাজি হলো। তবে এবারে সিদ্ধান্ত হলো কোনো মৃত মানুষকে না ডেকে জীবন্ত মানুষকেই ডাকা হবে। কোন জীবন্ত মানুষকে ডাকা হবে সেটা নিয়ে অবশ্য কোনো তর্ক বিতর্ক হলো না। সেই মানুষটা হবে শাহানা। ঘরের বাতি নিভিয়ে আবার তারা গোল হয়ে বসে। একজনের হাতের উপর আরেকজন হাত রেখে চোখ বন্ধ করে তারা শাহানার কথা ভাবতে থাকে। মিতুল পর্যন্ত হাসি বন্ধ করে রইল। মৌসুমী ফিসফিস করে বলল, শাহানা, আমরা তোমাকে আমাদের চক্রে আহ্বান করছি, তুমি আসো, তুমি আসো আমাদের মাঝে। মিনিট 10 এভাবে কেটে যাওয়ার পর হঠাৎ একটা বিচিত্র ব্যাপার ঘটে। তাদের মাঝে সবচেয়ে শান্তশিষ্ট মেয়ে নাজু হঠাৎ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে। মনে হতে থাকে তার বুঝি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। শুধু তাই নয়, তার শরীরটা থরথর করে কাঁপতে থাকে। পাশে বসে থাকা নওরিন একটু ভয় পেয়ে জিজ্ঞেস করে, এই নাজু, কি হয়েছে তোর? নাজু কোনো কথা বলল না, শুধু তার নিঃশ্বাস দ্রুততর হয়ে গেল। শরীরটা আরো জোরে কাঁপতে থাকে, মুখ দিয়ে হঠাৎ গোঙানোর মতো করে শব্দ হতে থাকে। নিতু জিজ্ঞেস করল, নাজু, এই নাজু, কি হয়েছে তোর? নাজু কোনো উত্তর দিল না। নিতু আবার ডাকলো, নাজু, এই নাজু। নাজু এবারে উত্তর দেয়, চাপা গলায় ফিসফিস করে বলে, আমি নাজু না। তাহলে কে তুই? আমি শাহানা। সবাই কেমন যেন চমকে উঠল। মৌসুমী বলল, তুই এখানে কি করছিস? তোরা আমাকে ডেকেছিস, তাই আমি এসেছি। তোরা বল, কেন আমাকে ডেকেছিস?
তারা নিজের কানকে বিশ্বাস করতে পারে না। শুধু যে কণ্ঠস্বর হুবহু শাহানার মতো তা নয়, কথা বলার ভঙ্গি, এমনকি কথায় রাজশাহী অঞ্চলের টানটুকু পর্যন্ত আছে। মৌসুমী বলল, তুই আসলেই শাহানা? হ্যাঁ। তোর কেমন লাগছে? ভালো লাগছে না। কেন? কেন ভালো লাগছে না? শাহানার গলায় স্বরটা হঠাৎ কেমন জানি হাহাকারের মতো শোনায়। ভাঙা গলায় বলল, তোরা কেন আমাকে ডাকলি? কেন? শাহানার গলার স্বরে নাজু হঠাৎ কাঁদতে শুরু করলো। মৌসুমী ভয় পাওয়া গলায় বলল, চক্র ভেঙে দাও সবাই, হাত ছেড়ে দাও। সবাই তাড়াতাড়ি হাত ছেড়ে দিল। প্রায় সাথে সাথেই নাজু কান্না বন্ধ করে মাথা তুলে তাকালো। নিতু গিয়ে সাথে সাথে ঘরের লাইট জ্বালিয়ে দেয়। হঠাৎ করে আলো জ্বালানোয় সবারই চোখ সয়ে যেতে একটু সময় লাগে। সবাই নাজুর মুখের দিকে তাকালো। নিতু জিজ্ঞেস করলো, নাজু, তোর কি হয়েছিল? নাজুকে কেমন যেন বিচলিত দেখা যায়। শুকনো মুখে বলল, আমি জানি না। আমার স্পষ্ট মনে হলো। কি মনে হলো? নাজু প্রশ্নের উত্তর না দিয়ে বলল, আয় আগে দেখি শাহানা কি করছে। হ্যাঁ, ঠিক বলেছিস বলেই নিতু দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। করিডোরের শেষ মাথায় শাহানার সিঙ্গেল সিটেড রুম। তারা দ্রুত পায়ে শাহানার রুমের সামনে গিয়ে দাঁড়ালো। নিতু দরজায় শব্দ করে ডাকলো, শাহানা। ভেতর থেকে কোনো শব্দ হলো না। তখন নিতু আরো জোরে দরজায় ধাক্কা দিয়ে বলল, এই শাহানা, শাহানা। শাহানা তবুও জেগে উঠল না। তখন অন্যরাও দরজা ধাক্কা দিতে শুরু করে। ভয় পাওয়া গলায় ডাকতে থাকে, শাহানা, দরজা খোল শাহানা। তাদের হইচই শুনে আশেপাশের রুম থেকে অন্যরা জেগে উঠে ভিড় করে। তবুও শাহানার ঘুম ভাঙে না। ভয় পেয়ে এবারে একসাথে কয়েকজন মিলে দরজায় ধাক্কা দেয়। কয়েকবার সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিতেই দরজার ছিটকানি ভেঙে হঠাৎ দরজাটা খুলে যায়। মেয়েরা হুড়মুড় করে ঘরের ভেতর ঢুকে। একজন লাইট সুইচটা টিপে আলো জ্বালিয়ে দেয়। মশারির ভেতর এক ধরনের অস্বাভাবিক ভঙ্গিতে শাহানা উপুর হয়ে শুয়ে আছে। নিতু ছুটে গিয়ে শাহানাকে ঘুরিয়ে নেয়। তার চোখ দুটি আধা খোলা, সেখানে শূন্য দৃষ্টি। মুখটা অল্প একটু ফাঁক হয়ে জিহ্বা খানিকটা বের হয়ে আছে। নিতু একটা আর্তচিৎকার করে পিছনে সরে আসে। দরজার কাছে দাঁড়িয়ে সে থরথর করে কাঁপতে থাকে। বিছানায় শুয়ে শাহানার মৃতদেহ শূন্য দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইল। চক্রে বসে তারা সত্যি সত্যি শাহানার আত্মাটিকে বের করে দিয়েছে। এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আয়োজনটি ভালো লেগে থাকলে লাইক করো। নিয়মিত এমন রহস্য, রোমাঞ্চ এবং অলৌকিকতায় ভরা কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি। আর কমেন্টে জানাও আমাদের আয়োজন সম্পর্কে তোমাদের মতামত। সেই সাথে শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। নতুন আরও একটি গল্প নিয়ে ফিরছি আগামী শুক্রবার। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।